গ্রীষ্মের দলবদলের মৌসুম এখনো চলছে এবং বাজারটা সরগরম কিছুটা রিয়াল মাদ্রিদের দিকে। রিয়াল মাদ্রিদে ইয়ান দিওমান্দে যাবেন কি যাবেন না, তার চাইতে বড় আলাপটা হচ্ছে ইয়ান দিওমান্দে ঠিক কখন যাবেন। কারণ ট্রান্সফার ডিলটা এখনো কনফার্ম নয়, কিন্তু ট্রান্সফার ডিলটা নিয়ে যে ধরনের মারামারি ফ্লোরিয়ান প্ল্যাটেনবার্গ এবং ফাব্রিজিও রোমানোর মাঝখানে হয়ে গেছে টুইটারে বিগত 2 দিন ধরে, সেটাই মূলত আলাপের জায়গা ছিল। মূল ঘটনা হচ্ছে ইয়ান দিওমান্দের ডিলটা এখনো অন নেগোসিয়েশন, ফাইনাল ফিটা এখনো কনফার্ম হয়নি। আরবি লাইপজিগ যতটুকু আমাদের জানা রয়েছে এখনো বড় অ্যামাউন্টের একটা ফি দাবি করছে, সেটা অন দি অ্যাক্সেস অফ 120 মিলিয়ন ইউরো প্লাস বোনাসেস অথবা অন্যান্য অ্যাচিভেবল বোনাসেস, তার চ্যাম্পিয়ন্স লিগের অ্যাপিয়ারেন্স, চ্যাম্পিয়ন্স লিগ জিতলে এক্সট্রা বোনাস, লা লিগা জিতলে এক্সট্রা বোনাস, এই ধরনের মানে নেগোসিয়েশনের খাতায় এখনো ডিলটা চলছে, এখনো কনফার্ম নাই। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। এবং ফ্লোরিয়ান প্ল্যাটেনবার্গের লাস্ট আপডেট অনুযায়ী যদি কোনো ড্রামাটিক কিছু না হয় বা খুব ইউটার নিয়ে ডিলটা অফ না হয়ে যায়, তাহলে আগামীকাল বা এই সপ্তাহের মধ্যে ডিলের একটা বড় ধরনের ব্রেক থ্রু আসতে পারে। ব্রেক থ্রুটা কি ডিল হয়ে যাবে কিনা সেটা এখনো কনফার্ম না, তবে ইয়ান দিওমান্দেকে রিয়াল মাদ্রিদে দেখা যাবে সেটা সম্ভাবনা মোটামুটি অনেকটাই এখনো আছে, যেটা ফাব্রিজিও রোমানো কিছুদিন আগে বলে দিয়েছেন। এই মারামারি ধস্তাধস্তির মধ্যে ইয়ান দিওমান্দের রিয়াল মাদ্রিদে আসাটা রিয়াল মাদ্রিদের জন্য এক ধরনের ইতিবাচক বার্তা বলতে পারেন, কারণ রিয়াল মাদ্রিদ যে ধরনের ট্রান্সফার সিজন এই মৌসুমে পার করছে, মার্ক কুকুরিয়া থেকে শুরু করে মানে বেরনার্দো সিলভা, ডেনজেল ডুমফ্রিজ, ইব্রাহিমা কোনাতে, তারপরে এইদিকে রদ্রির কথা শোনা যাচ্ছে এখন এই দিওমান্দের কথা। ইটস আ প্রপার রিবিল্ড ফর রিয়াল মাদ্রিদ। একটা প্রপার রিবিল্ড আসলেই হচ্ছে মনে হচ্ছে, এবং জোজে মরিনিওর খুব সম্ভবত যে একটা পছন্দের প্রোফাইল ইয়ান দিওমান্দের, না হলে রিয়াল মাদ্রিদ 19 বছর বয়সে একটা ফুটবলারের জন্য এত উঠে পড়ে লাগার কথা না। আর আইভরি কোস্টের ফুটবলার, আইভরি কোস্টের ওই যে সবশেষ সুপারস্টার যে ছিলেন দিদিয়ের দ্রগবা, তার সঙ্গে তো জোজে মরিনিওর একটা বিশাল ভালো সম্পর্ক রয়েছে। এখন ইয়ান দিওমান্দের প্রোফাইলটা আমাদের কি বলে? 12 গোল 8টা অ্যাসিস্ট, ডেবিউটা হয়েছিল লা লিগায় এই রিয়াল মাদ্রিদের বিপক্ষে। এই রিয়াল মাদ্রিদে আবার তিনি খেলবেন কি না? 19 বছর বয়সী এই পেইসি উইঙ্গার, ভার্সাটাইল উইঙ্গার, আপনার কন্টেন্ডার হচ্ছে ওই পজিশনটাতে ভিনিসিয়াস জুনিয়র, মানে রিয়াল মাদ্রিদের সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র। এখন আপনি কি একই সিস্টেমে খেলবেন? জোজে মরিনিওকে কি 4 জনকেই চাচ্ছেন একই সিস্টেমে, নাকি কোনো একটা পর্যায়ে গিয়ে শেষমেশ ভিনিসিয়াসকে ছাড়বেন জোজে মরিনিও? ওই জায়গাটায় ভিনিসিয়াসের কন্টেন্ডার তাকে নাও হতে পারে, কারণ বিশ্বকাপে তিনি রাইট সাইডে খেলেছেন। আরবি লাইপজিগে হি প্লেজ ইন দ্য রাইট সাইড, হি প্লেজ অন দ্য লেফট সাইড, হি অলসো প্লেজ থ্রু দ্য মিডল। তাকে আপনি পজিশনালি সুইচ করাতে পারেন। হি ইজ অ্যাম্বিপেডাল, ডান পা বাম পা পজিশন বুঝে তিনি হচ্ছে সেইটার অ্যাডভান্টেজ নিতে পারেন। মূল কথা হচ্ছে যে যদি আপনি ভিনিসিয়াস, বেলিংহাম, ইয়ান দিওমান্দে এবং সামনে কিলিয়ান এমবাপ্পের একটা ফ্রন্ট ফোর মেইনটেইন করেন, তার মানে আপনার বাকি যে 6 জন আছেন, ইউ হ্যাভ টু বি ডিফেন্সিভলি অ্যাজ স্টাউট, মানে ফ্রান্সের ফর্মিডেবল ফোরের মতো। তাহলে আপনাকে ডিফেন্সিভলি সলিড না হলে আপনি বেসিক্যালি মানে যে কোনো সময় ধরা খেয়ে যেতে পারেন, কারণ রিয়াল মাদ্রিদের এগেনস্টে প্রত্যেকটা দলই তো ফুটবল খেলার চেষ্টা করবে আলটিমেটলি। আপনি ধরা খাবেন যে চ্যাম্পিয়ন্স লিগ, আপনি হয়তো লা লিগাতে অত ধরা খাবেন না, কিন্তু লা লিগাতে যখন দেখা যাবে যে লো ব্লকের সঙ্গে আপনাকে ম্যানেজ করতে হচ্ছে, আপনার তো ট্রানজিশনাল প্লেয়ার অনেক বেশি, সো ট্রানজিশনাল প্লেয়ার তো লো ব্লকের এগেনস্টে ভাঙাটা উড বি ভেরি ডিফিকাল্ট। আবার বার্সেলোনার সঙ্গে আপনি হয়তো কিছুটা অ্যাডভান্টেজ ক্রিয়েট করতে পারেন বিকজ অফ দ্যার হাই লাইন। আপনি এরকম পেসি ফ্রন্ট লাইন দিয়ে আপনি ইউ ক্যান ক্রিয়েট অ্যাডভান্টেজ, কিন্তু দেন এগেইন আপনার বার্সেলোনাকেও তো সামলাতে হবে। তাদের লাইনটাকে না সামলাতে পারলে তো আপনার ডিফেন্স কোলাপস করতে পারে। সেই জন্যই ডেফিনেটলি সেখানে আপনার আসছেন, কুকুরে আসছেন, সেখানে বেরনার্দো সিলভা একটা ডিফেন্সিভ সলিডিটি অ্যাড করবেন, বাট বেরনার্দো সিলভা ক্রিয়েটিভিটিকেও কাজে লাগাতে চাইবেন, কিন্তু আপনি এখানে বেরনার্দো সিলভার জায়গা দেখতে পাচ্ছেন না, কারণ আপনি খেলাবেন হচ্ছে ভালভের্দেকে সাথে সুয়ামিনিকে ড্রপ করে আপনি বেরনার্দো সিলভাকে খেলাতে যাবেন? তার বয়স বেশি কারণে আমি জানি না। দেখা যাক মিডফিল্ডে কি। আরও যেসব গুঞ্জন চলছে ইউরোপ জুড়ে ট্রান্সফার মার্কেটে, সেগুলো হচ্ছে ওই যে ভিনিসিয়াস জুনিয়র আর্সেনালে যাবেন কি না। একটা হেফটি অ্যামাউন্ট অফ স্যালারি হয়তো পার মান্থে তাকে দেয়া হবে এমন গুঞ্জন চলছে, এবং সময়ের সঙ্গে সেই গুঞ্জনটা আরও জোরালো হচ্ছে। প্রায় 4.5 লাখ পাউন্ড
প্রতি সপ্তাহে অফার করবে আর্সেনাল। জন স্টোনস ইন্টার মিলানে মোটামুটি নিশ্চিত 2 বছরের একটা চুক্তি 4 মিলিয়ন ইউরোর। হেন্ডারসন আর ওয়েলবেকের দিকে এবার নজর দিচ্ছে চেলসি আর শাবি আলোনসো। আর লিভারপুলের সেন্টার ব্যাক যে ডিলেমাটা, মানে গোমেজও ইনজুরিতে পড়ে গেছেন, ইব্রাহিমা কোনাতে তো দল ছেড়ে চলে গেছেন, এখন এখানে হয়তো একটা সেন্টার ব্যাক সাইনিংয়ের দিকে ঝুঁকতে হতে পারে আন্দোনি ইরাওলাকে। আমরা একে একে কথা বলি, সবার আগে ভিনিসিয়াস দিয়ে শুরু করি। মানে 4.5 লাখ পাউন্ড যদি একটা ফুটবলারকে দেওয়া হয়, চুক্তির বাকি 1 বছর, জানুয়ারি, মানে আপনার কাছে এই অগস্ট মাসটা আছে, আপনি যদি অগস্টের মধ্যে ডিলটা ফাইনালাইজ না করেন, মানে পরবর্তী কন্ট্রাক্টটা রিনিউয়ালটা না করেন রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়াস জুনিয়র, তাহলে জানুয়ারিতে তিনি একটা প্রি কন্ট্রাক্ট সাইন করে হেসে খেলে একেবারে কোনো পয়সা টয়সা রিয়াল মাদ্রিদকে না দিয়ে, কোনো ধরনের ট্রান্সফার মানি রিয়াল মাদ্রিদ পাবে না, তিনি অন্য ক্লাবে শিফট করতে পারেন। কিন্তু রিয়াল মাদ্রিদ কি চাইবে এমন কোনো সিচুয়েশন হোক? প্রথম কথা হচ্ছে ভিনিসিয়াস চাইবেন কিনা, আমার মনে হয় ভিনিসিয়াস চাইবেন না, কারণ এই যে 4.5 লাখ পাউন্ড প্রত্যেক সপ্তাহে আপনি অফার করছেন, 4.5 লাখ পাউন্ড ইজ লাইক 5 লাখ ইউরো বেসিক্যালি, উইচ ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট। মানে এয়ারলিং হল্যান্ডের সম্ভবত 5 লাখ ইউরো পান, লাস্ট চেক করা হয়নি, দেখে বলতে হবে ক্যাপোলজিটা। কিন্তু আপনি 4.5 লাখ পাউন্ড যদি অফার করেন বা 5 লাখ ইউরো যদি অফার করেন, আপনার 45% ট্যাক্স কিন্তু কাটবে ব্রিটেনে। মানে আপনি ইংলিশ ফুটবলার, মানে ইংলিশ ফুটবলের ইকোসিস্টেমে খেললে আপনাকে 45%, মানে এটা হচ্ছে বিফোর ট্যাক্স আপনাকে এই টাকাটা দেওয়া হচ্ছে। তারপর এটার উপর 45% ট্যাক্স কাটলে তিনি রিয়াল মাদ্রিদে যেটা পেতেন বা যেটা দাবি করছেন তার চেয়ে অনেক কম তিনি আসলে পাবেন, যেটা আসলে ভিনিসিয়াসের লক্ষ্য না। ভিনিসিয়াসের জন্য এখন সম্ভাব্য একটাই ডিল হতে পারে, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ তিনি চুক্তি সাইন করবেন এবং সেটা ইন দ্য নর্থ অফ 20-25 মিলিয়নের মধ্যে, এবং সাথে হয়তো ইমেজ রাইটস বোনাসে কিছু টাকা তিনি বাড়িয়ে নিতে পারেন। এছাড়া তার আসলে ফ্রান্স অথবা সৌদি আরব ছাড়া আসলে তার টাকার ডিল অনুযায়ী যাওয়ার কোনো উপায় নেই। এবং ভিনিসিয়াস নিজের ব্যাপারটা বোঝেন ঠিক মতো, এটা শুধুমাত্র কন্ট্রাক্টটা বাড়িয়ে নেওয়ার জন্য এক ধরনের পিআর মুভ বলে আমার মনে হচ্ছে আর্সেনালের ডিলটা। আমি জানি না আর্সেনাল থেকে কতটুকু কনক্রিট আসলে ইন্টারেস্ট দেখানো হয়েছে। এখন ভিনিসিয়াস থেকে আমরা একটু অন্য লিগগুলোর দিকেও দেখতে পারি। জন স্টোনস আসলে কোথায় যাবেন সেটা নিয়ে এক ধরনের গুঞ্জন ছিল, বাট জন স্টোনসের জন্য ইন্টারন্যাশনালে যাওয়াটা একটা খুব ভালো সিদ্ধান্ত বলে মনে করি, কারণ জন স্টোনস 32 বছর বয়স, 33 বছর বয়স, তো সেইখানে আসলে তার জন্য ইংলিশ লিগে হয়তো কোপ আপ করাটা একটু ডিফিকাল্ট হতো না, তিনি এভারটনেও খেলতে পারতেন, যেটা তার জন্য চেলসি আগ্রহ দেখিয়েছিল। হি ক্যান অ্যাড অ্যাজ আ সেকেন্ডারি বা সেন্টার ব্যাক ইন দ্য টিম। সেখানে ইন্টারন্যাশনালে তিনি যেটা বেসিক্যালি আচেরবিকে রিপ্লেস করবেন এবং তার মোটামুটি গেম টাইমটা কনফার্ম, সো নট আ ব্যাড ডিল। কিন্তু চেলসি আসলে কি করতে চাইছে সেটা একটু মানে অদ্ভুত ব্যাপার। চেলসি তাদের পুরো পলিসি চেঞ্জ করে ফেলেছে, যেখানে তারা আসলে মানে আন্ডারটা বাচ্চা সাইন করাইতো, জোকস পার্ট, সেখানে তারা দুজন মানে বয়োজ্যেষ্ঠ প্লেয়ার সাইন করানোর কথা ভাবছে, একজন ড্যানি ওয়েলবেক এবং আরেকজন জর্ডান হেন্ডারসন আর ড্যানি ওয়েলবেকের দিকে নজর রাখছে। মনে হচ্ছে যে দুইজনের একজনকে হয়তো তারা নিতে চাইবে, কিন্তু ওই যে ল্যাক্রোর সাইনিং এর পরেই মনে হচ্ছিল যে চেলসি তাদের ট্রান্সফার পলিসি থেকে খানিকটা সরে এসছে। মানে একটু বয়স্ক প্লেয়ার হলেও তাদের দরকার, মানে সমস্যা নেই, তাদের প্রয়োজন একটুখানি এক্সপিরিয়েন্স। শাবি আলোনসো মনে খুব সম্ভবত একটা প্রিমিয়ার লিগ ডেবিউ সিজনে, মানে প্রিমিয়ার লিগে এসে ডেবিউ সিজনে একটা প্রিমিয়ার লিগ টাইটেল টার্গেট করছেন। হি মিনস বিজনেস। শাবি আলোনসোর প্রেস কনফারেন্স, তার ট্রেনিং ইন্টেন্সিটি এবং তার ট্রেনিং নিয়ে প্লেয়ারদের রিয়াকশন দেখে মনে হচ্ছে যে এই সিজনটা শুধু রিবিল্ড না, এই সিজনেই তারা কোনো একটা স্টেটমেন্ট দিতে চান। দ্যাটস আ হিউজ থিং ফর দেম। কিন্তু এই যে ব্লু কোর ট্রান্সফার স্ট্র্যাটেজি, একবার এক ধরনের, তারপর আবার রিবিল্ড, এই নিয়ে চেলসি 3 বা 4 বারের মতো রিবিল্ড প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং এই 6 বছর তাদের টাইটেল মাত্র 2টো, ক্লাব ওয়ার্ল্ড কাপ এবং সেটা হচ্ছে ম্যানেজার রোল দিলেন না, কিন্তু শাবি আলোনসোকে দিয়ে দিলেন। শাবি আলোনসোকে আপনি একটা ম্যানেজারের রোল দিলেন, ঠিক আছে, আপনার টাইটেল আসলে আপনার ফ্যানরা কিছু হয়তো বলবে না, কিন্তু এই যে পলিসিটা সেটা এখনই বলা যাচ্ছে না যে কতটুকু ফ্রুটফুল হবে। যে ড্যানি ওয়েলবেক ডেফিনেটলি হিজ এক্সপিরিয়েন্স, জর্ডান হেন্ডারসনের প্রিমিয়ার লিগের এক্সপিরিয়েন্স উইল অ্যাড ডেপথ টু দেয়ার স্কোয়াড, সেটা আলটিমেটলি দেখার বিষয় যে কতটুকু যে ফ্রুটফুল হয়, কতদিনে যে ফ্রুটফুল হয়। লিভারপুলের জন্য একটা শঙ্কার ব্যাপার রয়েছে, কারণ ইব্রাহিমা কোনাতে চলে যাওয়ার পর সেখানে কোনো রিপ্লেসমেন্ট নাই, জিওভানি লিওনি এখনও ইনজুরিতে পড়ে আছেন, ভার্জিল ভন ডাইক একা কি করবেন সেটা জানা নেই। আন্দোনি ইরাওলার সিস্টেম ইজ ভেরি রিস্কি, বাট রিস্ক অ্যান্ড রিওয়ার্ড পলিসি রয়েছে। যদিও সান্ডারল্যান্ডের ম্যাচটা নিয়ে অনেকেই একটু লিভারপুল ফ্যানরা বলছেন যে ডিফেন্সিভলি দে ওয়ার ভেরি ফ্র্যাজাইল, কিন্তু সেই সিস্টেমটা ডেভেলপ করার সুযোগ আন্তোনি ইরাওলার সামনে রয়েছে। সো ইরাওলা মাইট ডু ওয়ান্ডার্স। লিভারপুলের বিজনেসের খাতা এখনো খোলেইনি, দেখা যাক লিভারপুল কবে বিজনেসের খাতা খুলে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.